Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ahmadu wa rasulli ala rasulihil karim amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েব আমির, জ্যেষ্ঠ রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইমানদার দেশপ্রেমী ভাইরা আমার। আজকে প্রবন্ধকার একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন। উনি একটা কথা বলেছেন, কালো অধ্যায় 2006 থেকে 2024 কালো অধ্যায়। আমি বলতে চাই এটা কালো অধ্যায়টা ধারাবাহিকতা। কালো অধ্যায় শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 200 বছর, এরপরে পাকিস্তান আমলে 33 বছর, আর বাংলাদেশ আমলে কত বছর? 54 বছর। এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায়। কেন কালো অধ্যায় ছিল? যেখানে ইসলামের অনুপস্থিতি, সেখানে কিন্তু কালো অধ্যায়। সেটা আমি দেখাই দিলাম। ব্রিটিশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়। যার ফলে যেখানে ইসলামের অনুপস্থিতি, সেখানে কিন্তু জায়গাতে আবির্ভাব ঘটে। সংগ্রামী ভাই আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 92% মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 100 উপরে খানকা আছে বাংলাদেশে। হজের পরে বৃহত্তম সমাবেশ টঙ্গীর ময়দানে। এত কিছু হওয়ার পরে দেশের মানুষের আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে সন্তান ঘরে ফিরে যায়। আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন? কুফরি শাসন কেন? কুফরি বিচার কেন? কুফরি অর্থনীতি কেন? আমাদের যারা ইসলামী দল করি, যারা মসজিদ মাদ্রাসা চালায়, যারা খানকা চালায়, তাদের একটা আত্মবোধ থাকা দরকার, আত্মপ্রশাসন থাকা দরকার। এতগুলি দল, এতগুলি মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমানের সংঘাত, সেই দেশের কুফরি আইন চলে, কুফরি বিচার চলে, কুফরি শিক্ষা চলে। মসজিদের পাশের গলিতে পোস্টার চলে। আজকের আমাদের জন্য অত্যন্ত, আমি পরিষ্কার বলতে চাই, শুধু সমাজ পরিবর্তন করলে হবে না, পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি একজন যোগ্য মানুষ, কিন্তু আপনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না। কেন? আপনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আপনার নীতি ভালো না। নেতা ভালো, নীতি নাই, এই জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আজকে কোনদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি না। নেতা হয়তো কিছু ভালো হয়েছে, যেমন বিএনপি সরকার আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, আমাদেরকে ফাঁসি লটকাইছে, কিন্তু দুর্নীতি করে মামলা দিতে পারে না। ভালো, কিন্তু নীতি স্রোতে বিএনপি এই দেশের বিএনপি কম করেছে, তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে। কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন চাই। এটা যদি না হয় তাহলেই হবে না। অনেক সরকারের পরিবর্তনের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, তখন পরিবর্তন হবে, আন্দোলন সংগ্রাম হবে। এসব জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, অন্ধকার দূরীভূত হবে না। এই জন্য আমি প্রত্যেক মুসলমানকে বলবো, আল্লাহ তাআলা মুসলমানদের সম্মান দিয়েছেন। হ্যাঁ, কি বলেছেন? মুসলমান সে সমান আসলামা তাওলাইতা তাহারাও রাশাদান। মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে, সত্যকে খুঁজে বেড়ায় এবং সত্যকে গ্রহণ করে। মুসলমানদের বলতে হবে ভালো আইন কোনটা, ভালো বিচার কি, ভালো রাজনীতি কি, রাজনীতি কি। আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বলতে চাই না। সংগ্রাম ভাইরা আমার, দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে। সাধারণ মানুষ বলে, আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি, কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের কাজ করে নাই।
নিজেদের বাক্যের পরিবর্তন কাজ করেছে। আমরা এই দলকে ক্ষমতা দেখতে চাই না। আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করো, ঐক্যবদ্ধভাবে তারা যদি নির্বাচন করতে পারে আগামী ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। আজকের এই অবস্থাতে অনেক ফেসিলিটির মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বলে জামাতের সাথে চরমনার দীর্ঘদিন একটা বিরোধ ছিল, তারা কিভাবে একসাথে রাখতে চলে যায়। আমি পরিষ্কার বলেছি বিরোধ যেখানে যা থাকুক, কিন্তু আমরা প্রতিবাদকে ফেসিলিটিকে চিরকামনা করার জন্য দেশের স্বার্থে মানুষের স্বার্থে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি। আমরা নির্বাচনী সমঝোতা করেছি, যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে ইসলামের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে, যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেখানে তাকে ভোট দেবে। আসুন এই যে একটা দেখেন তো এটা রিক্সা লাগে দেখেন, একটা রিক্সা করে তাকে জিজ্ঞাসা করেন আপনি কি কোথায় ভোট দেবেন, কি বলে দেখেন গাড়ি পাল্লা আমার কাছে। এই দেশের সবচেয়ে বড় সমস্যা এটা, যত চ্যালেঞ্জ এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হয়তো আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ। আপনি দেখেন নাই আওয়ামী লীগ শাসনের দিকে দেখেন নাই, ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো, সবাই হুমকি খালি করতো, আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকতো, সবাই হুমকি খালি করতো। আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পাঁচটা দালাল, পাঁচটা দালালদের ভিতরে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে, ওরা পাঁচটা এই পাঁচটার মধ্যে সব প্রতিদিনটা ঘুরঘুর করবে, ওরা পাঁচটা বুদ্ধিজীবী। এই পাঁচটার ভিতরে যারা সাংবাদিকটা গ্রহণ করবে, ওরা পাঁচটা সাংবাদিক শিক্ষাবি, ওরা সাংবাদিক। আজকে এত দুর্নীতি করার পরেও, এত ভুল করার পরেও আজকে সাংবাদিকের দুই ভাগ, আইনজীবীদের দুই ভাগ, শিক্ষকরা দুই ভাগ, মানে কি আমার তো লজ্জা। আমি পরিষ্কার সাংবাদিক পাইলে আপনারা হবেন সত্যের সৈনিক, আপনারা হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক, আপনারা হবেন মজিবুর রহমানের মতো সাংবাদিক, আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কান্না নিয়ে থাকবেন, সত্য লিখবেন। আমরা সত্য বলবো, আপনারা সত্য লিখবেন। এই কারণে এই যৌথ আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতি দূষিত সত্য কলুষিত নোংরা রাজনীতির অপরচনা করে একটি সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যৌথ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার